জোজো পুলিশ স্টেশন থেকে বেরিয়ে বাইরে রাস্তায় এসে দাঁড়ায়। চোখ ঝলসানো রোদ, ভালো লাগছে না একদম। সবেও বাসে উঠবে বলে রাস্তা পার করেছে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। জোজো খানিক বিরক্তই হয়। বারবার এত ফোন আসে যে ওর মাথা খারাপ হয়ে যায়, আর রাস্তার মধ্যে ফোন ধরলে কথা শোনা যায় না ঠিক মতো। যদিও দুপুরবেলা বলে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে বেশ কম। জোজো মোবাইলটা বার করে কে ফোন করছে দেখতে গিয়ে দেখে বড় সাহেব ফোন করছে। সর্বনাশ! জোজো মনে মনে ভাবে, আবার কি হলো? এই তো সকালেই এজেন্সি থেকে ঘুরে এলো। বড় সাহেবই তো বলল শোভাবাজার থানায় গিয়ে খোঁজ নিয়ে আসতে। আবার তাহলে এখন ফোন করছে কেন? কিছু হয়েছে কি? জোজো ফুটপাথের একটা সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, হ্যাঁ বলুন বলুন। ওপাশ থেকে বড় সাহেবের গম্ভীর গলা ভেসে এলো। আমাকে এক্ষুনি শোভাবাজার থানার অফিসার গোবিন্দবাবু ফোন করেছিল। তুমি বোধহয় আজ ওখানে গেছিলে কিছুক্ষণ আগে। আমাকে ফোন করে বলল তোমার সাথে আর একটা কথা আছে ওনার, বলতে ভুলে গেছিল। কিন্তু তাড়াহুড়োতে তোমার ফোন নাম্বারটা উনি নেননি, তাই আমাকে ফোন করে বলল আর একবার যদি তুমি থানায় আসতে পারো। তুমি এখন কোথায় আছো? বড় সাহেব থামে। জোজো মনে মনে ভাবে, কি এমন কথা যে অফিসার বলতে ভুলে গেছে ওকে। ও তাড়াতাড়ি বড় সাহেবকে প্রশ্নের উত্তরে বলে, আমি তো সবাই থানা থেকে বেরোলাম। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার গিয়ে কথা বলে নিচ্ছি। জোজো ফোনটা রাখতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বড় সাহেব আবার বলে ওঠে, আচ্ছা যাও তাহলে। আর হ্যাঁ, বিকেলে একবার এজেন্সিতে এসো। গোবিন্দবাবুর সাথে কি কথা হলো আমাকে একবার জানিয়ে যেও। আর তুমি বেরোনোর পরেই সন্দীপবাবু আবার ফোন করেছিল। সেই একই কথা বলে যাচ্ছেন যে কেউ ওনাকে খুন করতে চায়, কেউ ওনাকে ফলো করছে। আমি এবার খানিক ধমক দিয়ে বলেছি যে আপনি পুলিশকে জানান। এখানে তো আমাদের কিছুই করার নেই, তবে সন্দীপবাবুকে চোখে চোখে রাখতে হবে। আফটার অল উনি আমাদের এজেন্সিতে এসেছিলেন, একটা দায়িত্ব তো আমাদের উপর বর্তায়। জোজো বড় সাহেবের কথা শেষ হলে সম্মতিসূচকভাবে বলে, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে, আমি পুলিশ স্টেশনের অফিসারের সাথে কথা বলে নিচ্ছি, তারপর সন্ধ্যে 6টা নাগাদ আমি এজেন্সি যাচ্ছি। বড় সাহেব ওপার থেকে ছোট্ট একটা বলে, রাখছি, পরে কথা হবে বলে ফোনটা কেটে দেয়। জোজো দরদর করে ঘামছে। এই গরমের মধ্যে রাস্তায় বেরোনোই চা। গতকাল খবরের কাগজে জোজো পড়েছিল যে খোদ কলকাতা শহরেই একজন সানস্ট্রোক হয়ে মারা গেছে। এই খবর দেখে ও প্রথমে খানিক ভয় পেয়েছিল। সত্যিই গরমটা আর নেওয়া যাচ্ছে না, কিন্তু কাজের জন্য তো বেরোতেই হবে। জোজো হাত ঘড়িতে সময় দেখে, দুপুর হয়ে গেছে। প্রচন্ড খিদেও পেয়েছে, কিন্তু অফিসার গোবিন্দ আবার কি জন্য ডেকে পাঠালো কে জানে। জোজো উল্টো দিকের ফুট পার হয়ে আবার হাঁটা দেয় পুলিশ স্টেশনের দিকে। জোজোর মাথাটাও ব্যথা করছে বেশ। পুলিশ স্টেশনে ঢুকতেই অফিসার গোবিন্দ একগাল হেসে বলে, একদম সরি, একদম সরি। তোমার ফোন নাম্বারটাই নেওয়া হয়নি, তাই তোমাদের এজেন্সিতে ফোন করতে হয়েছিল। তবে হ্যাঁ, যেটা বলার সেটা হলো, আজকে শোভাবাজার ঘাটের ওখান থেকে যে লাশটা পাওয়া গেছে তার বুক পকেট থেকে একটা রেসের বই পাওয়া গেছে। যদিও এরকম রেসের বই যারা রেসের মাঠে যায় তাদের সবার কাছেই থাকে, মানে নাথিং আনন্যাচারাল, কিন্তু তাও জানিয়ে রাখলাম। যতই হোক গোয়েন্দা কিনা, কি বলেন জোজোবাবু? কথা শেষ করে গোবিন্দবাবু আবার হে হে করে হাসে। জোজো মনে মনে ভাবে, সাধারণত কেউ রেসের বই পকেটে নিয়ে বেড়ায় না, নিশ্চয়ই তাহলে ওই লোকটা রেসের মাঠে যেত। জোজো গলা খাঁকড়ে অফিসারকে জিজ্ঞেস করে, আচ্ছা একবার দেখা যায় বইটা? অফিসার ড্রয়ার খুলে একটা সেলোফেনে মোড়া ব্যাগ বার করে বলে, এই যে এর মধ্যে রয়েছে, কিন্তু রক্তে মাখামাখি, তাই এটা সন্ধ্যাবেলা ফরেন্সিকে পাঠানো হবে। তার আগে এটা দেওয়া যাবে না কাউকে, সেলোফেনও খোলা যাবে না। জোজো প্যাকেটটা বাইরে থেকেই দেখে। ছোট্ট একটা নীল রঙের বই, উপরে লেখা রেসকোর্স ডায়েরি। এরকম বই ও আগে কখনো দেখেনি। ছোট থেকে বড় হয়েছে কলকাতা শহরেই। রেড রোড দিয়ে যাবার সময় ডান দিকে রেসকোর্স ও আগেও দেখেছে অনেকবার, কিন্তু কোনোদিন রেসের মাঠে যাওয়ার সুযোগ হয়নি। জোজো প্যাকেটটা ফেরত দিয়ে বলে, ডেড বডি নিশ্চয়ই ফরেন্সিকে পাঠানো হয়েছে। অফিসার ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, সে তো সকালেই পাঠানো হয়েছে। জোজোর কপালে ভাঁজ, গম্ভীর গলায় বলে, ঠিক আছে, আমি আমার ফোন নাম্বারটা রেখে গেলাম। ফরেন্সিকে কি রিপোর্ট এলো সেটা পারলে একবার জানাবেন। আমি আজ বা আগামীকাল ফোন করে নেব। এখন তাহলে চললাম। অফিসার একগাল হেসে বলে,
আমি জানি দেবো। আর কিছু মনে করো না ভাই, তোমাকে আবার ফেরত আনলাম। মনে হলো এই কথাটা বলা প্রয়োজন যে পকেট থেকে একটা রেসের বই পাওয়া গেছে। যদিও এসব খুন খারাপই তো আকছাড় ঘটছে। এইসব শোয়াবাজার ঘাটে নেশা পেশার টেক এ খারাপ জিনিস। আমরা তো প্রত্যেকদিন রাতেই প্রায় টহল দিই। আগে তো আরো ডেঞ্জারাস জিনিস ছিল, কি বলবো, ভয়ানক নেশা হতো। এইসব ঘাটের ধারগুলোতে লাইন দিয়ে নেশাড়ুরা বসে পড়তো। এখন তাও লাইট ফাইট বসে গেছে। তাছাড়া আমরা পুলিশ সক্রিয় হয়েছি অনেক, সেই জন্য আর সেরকম নেশাপাতি হয় না। তবে এই যে খুন আজকে দেখলাম, এ খুব সাধারণ কেস। ঝামেলা হয়েছে কুপিয়ে দিয়েছে। এই গোবিন্দ বড্ড কথা বলে। জোজো একদম তাদের পছন্দ করে না যারা অকারণে এত বেশি কথা বলে। একটা হালকা হেসে গোবিন্দ অফিসারের থেকে বিদায় নিয়ে যদি আবার বাইরে আসে তখন বাড়ি যেতেই হবে। প্রচন্ড খিদে পেয়েছে জোজো, আর গরমও লাগছে। জোজো আর বেশি না ভেবে উল্টো ফুটে হাঁটা দেয়। বাড়ি ফিরে দেখে মামা ঘরে নেই, দোকানে গেছে নিশ্চয়ই। মামি দুপুরবেলা ভাত ঘুম দেয়, দরজা ভেজানো থাকে। জোজো আওয়াজ না করেই ঢোকে। টেবিলের উপর খাবার চাপা দিয়ে রাখা। হাত মুখ ধুয়ে ভাত খেয়ে জোজো নিজের ঘরে চলে যায়। পাখা চালিয়ে খাটে আরাম করে বসে। তারপর সকাল থেকে ঘটে চলা একের পর এক ঘটনাগুলো পর পর মাথায় সাজিয়ে নেয়। সন্দীপবাবু যে কথাগুলো বলল তার আদতেই কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণও নেই। সন্দীপবাবু বলছেন একটা লাশ তিনি দেখেছেন রাত্রিবেলা, কিন্তু ওই লাশ অন্য আর কেউ দেখেন। এমনকি সন্দীপবাবু অজ্ঞান হয়ে যাবার পর যখন জ্ঞান ফেরে তিনি তখনও দেখতে পাননি। এখান থেকে দুটো জিনিস কনক্লুড করা যায়। এক, সন্দীপবাবু ভুল দেখেছিলেন, অথবা ওই লোডশেডিং এর অন্ধকারে কেউ ওই লাশটাকে সরিয়ে নিয়েছে। কিন্তু সন্দীপবাবুর কথা অনুযায়ী যখন ওর জ্ঞান ফেরে তখন ওর আশেপাশে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছিল। কাছে পিঠের দোকান থেকে ছুটে আসে অনেকে। এবার যদি লাশটাকে সরানোই হয়ে থাকে তাহলে তো ওদের মধ্যে কারোর চোখে পড়ার কথা। আবার এদিকে আজ সকালে শোভাবাজার ঘাটের কাছে যে বডিটা পাওয়া গেছে সেটাও বেশ রহস্যজনক। গঙ্গার ঘাটে কেউ কাউকে খুন করে এরকম প্রকাশ্যে ফেলে রেখে যাবেই বা কেন? কারণ কি এই খুনটার পিছনে? এরকম অজস্র প্রশ্নর যার উত্তর জোজোকে বার করতে হবে। সারাদিনের ধকলের পর ওর বেশ ঘুম পায়। খাটে গা এলিয়ে দিয়ে এইসব ভাবতে ভাবতে কখন যে জোজো ঘুমিয়ে পড়েছে ও নিজেই খেয়াল করেনি। ঘুম ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। প্রথমে জোজো ভেবেছিল যে অ্যালার্ম বাজছে বোধহয়, পরে খেয়াল করে যে না, ওটা আসলে ফোনের আওয়াজ। সেই শুনে ও ধরফড় করে বিছানায় উঠে বসে। এক টানা ফোন বেজে চলেছে। চোখ কচলে ফোনটাকে চোখের কাছে এনে জোজো দেখে স্বর্ণলতা ফোন করেছে। এস জন্ডিস, আজ বিকেলে স্বর্ণলতার সাথে দেখা করার কথা ছিল, আর জোজো কিনা ঘুমিয়ে পড়ল। সর্বনাশ করেছে।